দেখেন আপু, আমার এইসব একদম পছন্দ না। এইভাবে একজন বড় আপু আমাকে হাত ধরে নিয়ে আসলো, লোকে কি বলবে? কেউ কিছু বলেই দেখুক, একদম মুখ ভেঙে রেখে দিব। বাপরে, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ডেঞ্জারাস। হ্যাঁ, আমি ডেঞ্জারাস বটে। আপু আমাকে যেতে দিন প্লিজ, আপনাকে দেখলে আমার ভীষণ ভয় লাগে। এই চুপ! আমাকে দেখে ভয় লাগে মানে? আমি কি বাঘ না ভাল্লুক? আর শোন, তুই আমাকে আজ থেকে আপু না, শুধু ইতি বলে ডাকবি। বড় আপুকে নাম ধরে ডাকবো? না বাবা না। কিরে, এত নাটক করিস কেন? আমাকে নাম ধরে ডাকতে তোর কি সমস্যা? না আপুই ঠিক আছে, আমার ক্লাস শুরু হয়ে গেছে, আমি যাই। এই আমার কথা শেষ হয় নাই, তুই কই যাস? ইতি এই বলে আয়ানের অনেকটা কাছে চলে গেল। আয়ানের শরীরের অনেক কাছাকাছি গিয়ে কানে কানে বলল, তুই তো বেশ হ্যান্ডসাম আছিস, সাবধানে থাকিস। তোর ক্লাসের মেয়েরা ভালো না। আয়ান ভয়ে চোখ বন্ধ করে বলল, জি আপু, সাবধানেই থাকবো। উফ, বারবার আপু! সরি আপু, মানে সরি সরি। এই বলে আয়ান দৌড়ে নিজের ক্লাসে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তখনই আয়ানের বন্ধু রাহাত বলে, কিরে কি হয়েছে? এমন মেয়েদের মতো হাঁপাচ্ছিস কেন? ভাই আমাকে একটু পানি দে, আমি খাবো। রাহাত ব্যাগ থেকে পানি বের করে আয়ানের দিকে এগিয়ে দিল। আয়ান পানি খেয়ে একটু শান্ত হলো। এবার বল যে তোর কি হয়েছে, কাহিনী কি? তুই ওই সিনিয়র ইতি আপুকে চিনিস? ও, এইতে আপু? তাকে কে না চেনে? কেন, কি হয়েছে তার? তার কিছু হয়নি, আমার হয়েছে। তোর কি হয়েছে? খুলে বল, হয়েছেটা কি? আর আমি জানি না সেই ইতি আপু আমার পিছে পড়ে আছে কেন। আমি কলেজে আসার পর থেকে দেখছি আমাকে ফলো করছে। কি করব বল? আমার তো তাকে দেখলে ভয়ই লাগে। কি বলিস? এইতে আপু তোকে কিছু বলেছে নাকি? কী সব বলে আল্লাহই জানে, আমার তাকে দেখলেই ভয় লাগে, শরীরের সব লোম দাঁড়িয়ে যায়। কি জানি সেই ইতে আপুর কি হয়েছে, আর সে তোকে কেন ফলো করবে? তোর মনে হয় কোথাও ভুল হচ্ছে। না, ওই ইতি আপু আমাকে আজ ডাকছিল, আমি পাত্তা দেইনি বলে আমার হাত ধরে টেনে নিয়ে গেল। কি বলিস, সত্যি নাকি? তাহলে কি আমি মিথ্যা বলছি? আরে না, তুই কেন মিথ্যা বলবি? এর মধ্যেই স্যার ক্লাসে প্রবেশ করলেন। তাই আয়ান আর কথা বাড়ালো না। ক্লাসের শেষে আয়ান চুপচাপ সিঁড়িতে নামছিল আর বারবার চারিদিকে তাকিয়ে দেখছিল ইতি আছে কিনা আশেপাশে। হুট করে ইতি আয়ানের সামনে এসে দাঁড়ালো, কোমরে হাত দিয়ে বলতে লাগলো, কি ব্যাপার? আমার থেকে লুকাচ্ছিলি নাকি? লাভ নাই, আমি তোকে খুঁজে বের করবই। আয়ান মনে মনে ভাবতে লাগলো, হুট করে কই থেকে উড়ে এসে জুড়ে বসলো মেয়েটা। বিড়বিড় করে বলতে লাগলো যে কোথাও যেয়ে শান্তি নেই। এসব কি বলছিস তুই আমাকে? সরাসরি বল। আয়ান তো ইতিকে দেখে ভীষণ ভয় পায়, তাই সে মাথা নিচু করে বলল, আসলে আমি লুকাচ্ছিলাম না, আমি বাসায় যাচ্ছিলাম। আমার সাথে দেখা না করে বাসায় যাচ্ছিলি? আসলে আপু, আমার খুব লজ্জা করে কারোর সাথে দেখা করতে। ইস, কলেজে পড়িস তুই, এখনো লজ্জা যায়নি তোর? আর তুই কি মেয়ে নাকি? আয়ান চুপ করে ইতির পাশ কাটিয়ে যেতে চাইলে ইতি বারবার আয়ানকে বাধা দেয়। আয়ান তো বেশ বিরক্ত, কি চায় মেয়েটা। আয়ান বেশটা বিরক্ত হয়ে বলতে লাগলো, আমার খুব দ্রুত বাসায় যেতে হবে, অনেক কাজ। তুই কি সংসার করিস নাকি যে বাসায় যে থালা বাসন মাজবি? না আপু, থালা বাসন মাজবো না, কিন্তু বাসার অন্যান্য কাজ আছে। কি এত কাজ তোর শুনি? আপনাকে কেন বলবো? বাপ রে, তোর দেখি অনেক সাহস হয়েছে। আপু, এখানে সাহসের কি হলো? হ্যাঁ, এই, বারবার আমাকে আপু বলে খেপাবি না। আপনি আমার সিনিয়র, তাহলে আপু বাদে কি বলবো? তোকে না কতবার বললাম আমাকে নাম ধরে ডাকতে? তা আমি পারবো না। পারবি পারবি, সবই পারবি। আমাকে যেতে দিন প্লিজ, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যা, কাল কলেজে আসিস, কিন্তু না আসলে তোর বাসায় চলে যাব। আপনি আমার বাসায় যাবেন কেন? মনে চাইলে যাব, তোর কি সমস্যা? আপনি আমার বাসায় যাবেন, আবার আমাকেই বলছেন আমার কি সমস্যা? উফ, বেশি কথা বলিস না। যা, বাসায় যা, সাবধানে যাস কিন্তু। ঠিক আছে, ভালো থাকবেন। তাড়াহুড়ো করে আয়ান চলে যায় কলেজ থেকে। বাইরে গিয়ে নিজের বাইকে উঠেই বাসায় রওনা দিল, দ্রুত যেন আবার সেই ইতি তার পিছু না নিতে পারে। বাসায় গিয়ে চেয়ারে ব্যাগটা রেখে প্রথমে মাকে ডাকছে আয়ান। আয়ানের মা বললেন, কি হয়েছে বল। আমাকে এক গ্লাস পানি দাও মা। তুই রেস্ট নে, আমি নিয়ে আসছি। আয়নের মা পানি নিয়ে এসে আয়নের হাতে দিলেন আর আয়নের পাশে বসে বলতে লাগলেন, তোর ছোট বোনকে স্কুল থেকে নিয়ে আসতে হবে। আমি আর যেতে পারবো না, বাসা অনেক কাজ আছে। মা, মাত্রই তো আসলাম। একটু রেস্ট নে, তারপর যা। ড্রাইভারকে পাঠিয়ে দিলেই তো হয়। তুই জানিস না ড্রাইভার ছুটিতে আছে? তুই যেয়ে নিয়ে আসবি। উফ মা, আচ্ছা যাচ্ছি। আয়ান তার বোনকে স্কুল থেকে আনতে গেলে দ্রুত ছোট বোনের স্কুলের সামনে বসে অপেক্ষা করতে করতে চা খাচ্ছিল আয়ান।
তখনই হুট করে আয়ানের চোখ পড়ে সে ইতির ওপর আচমকা ঘাবড়ে গিয়ে আয়ান দোকানের কোণে লুকিয়ে যায় আর মনে মনে ভাবতে লাগে, কি দিন আসলো একটা মেয়ের কারণে আমাকে লুকাতে হয়। এসব ভাবতে ভাবতে আয়ান খেয়াল করলো ইতি একটা ছোট মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। আসলে সেই একই স্কুলে ইতির ছোট বোনও পড়ে। আয়ান পেছন থেকে ইতিকে দেখেছে আর সাথে থাকা মেয়েটা ইতির কি হয় আয়ান জানে না। আয়ান মনে মনে ভাবে ইতির ছোট বোনই হবে হয়তো। আয়ানও পড়েছে মহাবিপদে, যেখানেই যায় সেখানে ইতি। তাড়াতাড়ি করে আয়ান সেখান থেকে সরে যায় আর নিজের বোন রামিসাকে স্কুল থেকে নিয়ে বাসায় যেতে থাকে। ভাইয়া তোমাকে দেখে এমন লাগছে কেন? মনে হয় ভূত দেখে ফেলছো? আমার তো মনে হয় ভূতই দেখছি। কি বলো ভাইয়া, ভূত দেখতে কেমন? দেখতে সুন্দরী, তবে ডেঞ্জারাস। হ্যাঁ মানে কি বুঝলাম না। তুই এসব বুঝবি না, বাসায় চল। বলো না কি হয়েছে? কি হবে, কিছুই হয়নি। আমি তোর সাথে মজা করছিলাম। ও এই ব্যাপার। আসলে ভূত বলতে আয়ান ইতিকে বুঝিয়েছে। এই ইতিকে দেখে সে ভীষণ ভয় পায় আর আজকাল ইতি তাকে অনেকটাই বিরক্ত করে। ইতি থেকে বেশিরভাগ সময় আয়ান লুকিয়ে থাকার চেষ্টা করে। ইতি দেখতে পুরাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মেয়ে, কিন্তু ফাজিল নাম্বার 1। এসব ভাবতে ভাবতে আয়ান তার বোন রামিসাকে নিয়ে বাসায় পৌঁছে যায়। আয়ান ফ্রেশ হয়ে তৈরি করে নেয়, কারণ বাবার অফিসে যেতে হবে তার। আয়ানের বাবা একজন ব্যবসায়ী আর আয়ান নিজের বাবার ব্যবসায় সকল ধরনের লেনদেনের কাজ নিজেই করে, পাশাপাশি বাবার সব কাজে সে সাহায্য করে। কাজ শেষ করে বাসায় ফিরে রাত 11টায়। রাতে টেবিলে বসে সবাই কথা বলছিল। আয়ান, তোর কলেজ কেমন যাচ্ছে রে? ভালো লাগে নাকি? আয়ান মনে মনে বলল, আর বলেও না, মা কই থেকে এক সিনিয়র ফাজিল আপা উড়ে এসে জুড়ে বসেছে, আমাকে আর ভালো থাকতে দিল কই। এসব ভেবে আয়ান মুচকি হেসে মাকে উত্তর দেয়, না মা, ভালোই যাচ্ছে। যাক, ভালো হয়েছে। তোর বন্ধু বান্ধবদের বাসায় নিয়ে আসিস। আচ্ছা, আনবনি। ভাই তুমি আমাকে প্রতিদিন স্কুলে থেকে নিয়ে আসবে। ইস, আমার তো আর খেদে কাজ নেই, প্রতিদিন যেতে পারবো না। ভাইয়া তুমি আমাকে নিতে গেলে মজা হয়। তোকে ড্রাইভার আঙ্কেলই আনতে যাবে, তুই তার সাথে আসবি। ভালো লাগে না তার সাথে। ভালো না লাগলে মুড়ি খা বসে বসে। আমি এত তোকে নিতে যেতে পারবো না। প্লিজ ভাইয়া। আচ্ছা বাবা, দেখি, ইচ্ছে হলে যাব। অন্যদিকে চঞ্চল ইতি নিজের বাসাকে সবসময় মাতিয়ে রাখে। ইতি রুমে বসে আয়ানের কথা ভাবছিল আর এভাবে নিজের ওপর রেগে যাচ্ছিল যে সে কেন আয়ানের নাম্বার নেয়নি, এখন আয়ানের সাথে কিভাবে যোগাযোগ করবে। তখন ইতির মা রুমে আসেন। ইতিকে গভীরভাবে কিছু একটা ভাবতে দেখে ইতির মা বলল, কিরে, কি ভাবছিস? তেমন কিছু না। মাকে কেন কিছু বলবে আমাকে? না, দেখলাম তো রুমের লাইট অন, তাই তো রুমে আসলাম। আচ্ছা, আমার সাথে বসো কিছুক্ষণ। আজ বাসায় বুয়া আসেনি, সব কাজ একা হাতে করেছি। এখন মাথাটা প্রচুর ব্যথা করছে। তুমি এখানে বসো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। আচ্ছা। ইতি তার মায়ের মাথা মালিশ করে দেয় আর আয়ানের কথা ভেবে মুচকি হাসতে থাকে। কিছুক্ষণের মধ্যে মায়ের মাথা মালিশ করা হলে ইতির মা বলেন, হয়েছে, তোর হাতে জাদু আছে রে, একদম মাথা ব্যথা চলে গেছে। তোমার থেকেই তো শিখেছি মালিশ করা। তোকে কত বলি আমার সাথে রান্না বান্না শিখ, কিন্তু তুই শিখিসই না। আচ্ছা মা, শিখবো তো। আর কবে শিখবি? বিয়ের পর রান্না না পারলে তোর শ্বশুর শাশুড়ি তোকে বাসা থেকে বের করে দিবে। উফ মা, বের করলে তোমার কাছে এসে পড়বো। হাই রে বোকা মেয়ে, এইসব বলতে নেই। আচ্ছা মা, যাও ঘুমিয়ে পড়ো, আমার ঘুমাতে হবে, সকালে কলেজে যেতে হবে। আচ্ছা ঘুমা, আমি গেলাম। ইতির মা চলে গেলে ইতি সুন্দর মতো ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি, কারণ কলেজে কোনোভাবেই মিস দেওয়া যাবে না। আর সকালে দ্রুত ঘুম থেকে উঠে যায় ইতি। ইতি আয়ানকে শক্ত করে ধরে জোর জবরদস্তি আয়নের ঠোঁটে কিস করে বসে আয়ান চিৎকার করবে করে করে বলতে থাকে, কি করছেন, ছাড়েন আমাকে। আজকে তোর মান ইজ্জত শেষ করে দিব। এসব বলেই ইতি আয়ানের পরনের শার্ট খুলতে থাকে। আয়ান ভয় আর লজ্জায় ইতিকে ধাক্কা দিয়ে এর মধ্যে লাফ দিয়ে আয়ান ঘুম থেকে উঠে বসে হাঁপাতে থাকে। আয়ানের মা দৌড়ে এসে বলেন, কি রে, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? আয়ান জোরে জোরে নিঃশ্বাস নিয়ে শান্ত হয়ে বলে, ওরে আল্লাহ, তাহলে এসব স্বপ্ন ছিল? কি ভয়ানক স্বপ্ন রে বাপ। কি হয়েছে, কি স্বপ্ন দেখেছিস? না মা, এমনি একটা সাতচুনিকে দেখেছি স্বপ্নে। ফাজলামো বাদ দে, নিয়ে পানি খা। পুরো শরীর তো ঘেমে একাকার হয়ে গিয়েছে। আয়ান একই স্বপ্ন দেখলো। আয়ান এই স্বপ্ন দেখার পর থেকে এসবই ভাবতে থাকে। উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলেও সে এসব কথাই ভাবে। কি ভয়ানক কল্পনা। এখন তার আরও ভয় লাগছে ইতির মুখোমুখি হতে। বাবা, তুই আজ কলেজে যাবি না নাকি? খাবার নিয়ে বসে আছিস? আয়নের বাবার কথায় আয়নের ধ্যান ভাঙে। সরি বাবা, আমি একটা জিনিস ভাবছিলাম, এই তো যাচ্ছি। কি রে, নাস্তা শেষ করে যা। না মা, পেট ভরে গেছে।
রুম থেকে বাইকের চাবি আর কলেজ ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। আয়ান ভাবতে লাগলো কি করবে, সে কলেজে কি যাবে কি না। আর এর মধ্যে রাহাত তাকে কল করে। কিরে, কই তুই? ক্লাস তো শুরু হয়ে যাবে, আর তুই এখনো কলেজে আসিস নাই? আসছি, 5 মিনিট লাগবে। গুরুত্বপূর্ণ ক্লাস হবে, তাড়াতাড়ি আয়। আয়ান আবার পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস, তাই সে তাড়াতাড়ি কলেজে চলে যায়। কলেজে গিয়ে বাইক সাইড করে দৌড়ে যায় ক্লাসে। আশেপাশে ইতি নেই দেখে সে তো মহা খুশি। ক্লাসে গিয়ে বসলে রাহাত আয়ানের সাথে বসে। আজ এত দেরি হলো যে তোর? তুই তো আজ পর্যন্ত কখনো লেট করিসনি। কলেজে আসবো নাকি আসবো না ভাবতে ভাবতে লেট হয়ে গেছে আজ। মাথা কাজ করে না এখন আমার। কেন আসতে চাসনি? হঠাৎ কি হলো তোর? আর বলিস না, ওই সিনিয়র আপুকে দেখে আমার ভয় লাগে। কবে কি না করে ফেলে এসব ভাবতে ভাবতেই আমি শেষ। কিরে, তুই কি বাচ্চা নাকি যে ওকে দেখে তোর ভয় পেতে হবে? সে আপু কিছু বললে তুই সোজা উত্তর দিয়ে দিবি? বাপ রে, বিষয়টা যত সোজা মনে হয় তত সোজা না। আচ্ছা, তোর কি ইতিহাপুর সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা আছে নাকি? ধুর, কিসের শত্রুতা থাকবে? তাহলে তোর সাথে এমন করে কেন? সেটা তো আমিও জানি না। তাহলে জিজ্ঞেস কর ইতিহাপুকে। জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না, শুধু বলে আমি নাকি বাচ্চা মানুষ, বুঝবো না। এদিকে রাহাত হাসতে হাসতে বলল, তুই তার কাছে বাচ্চা? হাস্যকর, তোর 1 বছরের সিনিয়র হয়ে তোকে বাচ্চা বলে আর তুই চুপ থাকিস? তাকে দেখলেই মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না আমার। আমার মনে হয় ওই ইতিহাপু তোকে পছন্দ করে। হপ, আমি তার ছোট, সে আমাকে কেন পছন্দ করতে যাবে? আরে পাগল, পছন্দ করা ভালোবাসা কি বয়স বা ছোট বড় দেখে হয়? আল্লাহ জানে কি চক্কর চলছে সে আপুর মনে। হয়েছে হয়েছে, চুপ কর। আর অযথা তুই ভয় পাচ্ছিস। তুই একটা ছেলে আরও একটা মেয়ে, তুই যদি ওর সাথে একটু শক্ত হয়ে কথা বলিস এতে আপু ভয় পাবে। তুই না, সে তোকে ভয় দেখাচ্ছে আর তুই ভয় পাচ্ছিস বোকা। আমার সিচুয়েশন আমি বুঝছি, তুই এসব বুঝবি না, চুপ থাক। ওকে বস। আয়ান রাহাতের কথা শুনে একটু অবাকই হলো। আসলে ভালোবাসার বয়স মানে না, তাহলে কি সে আপু তাকে ভালোবাসে বা পছন্দ করে? এমনি আজ সকালে আয়ান যে স্বপ্নটা দেখেছে তা নিয়ে সে বেশ চিন্তিত। তার উপর আবার এইসব ভাবনা। ক্লাস শেষে ব্রেক টাইমে আয়ান ক্লাস থেকে বের হতে চায় না, কারণ সে জানে ক্লাস থেকে বের হলে ইতির মুখোমুখি হতে হবে। কিন্তু ইতি তো কম না, আয়ানকে বাইরে না দেখে রাহাতকে জিজ্ঞেস করে। কিরে রাহাত, তোর বন্ধু কোথায়? আপু কার কথা বলছেন? আয়ানের কথা। ও তো ক্লাসে বসে আছে, অনেক ডাকলাম আসলো না। ও আচ্ছা, এই কাহিনী। এই বলেই ইতি সোজা আয়ানের ক্লাসের রুমে গিয়ে দেখে আয়ান চুপচাপ বসে বসে পড়াশোনায় নোট করছে। ইতি চুপচাপ যে আয়ানের পাশে বসে। আয়ান ভাবে রাহাত এসেছে, তাই সে না তাকিয়ে লিখতেই থাকে আর খাতার দিকে তাকিয়ে বলতে থাকে। কি এত তাড়াতাড়ি বাহির থেকে চলে এলি যে? তুই না ক্যান্টিনে যাবি খেতে? আয়ানের কথা শুনে ইতি মুচকি হাসতে থাকে। রাহাতের সাড়া না পেয়ে যখন আয়ান নিজের মাথা একটু উপরে উঠায়, তখন দেখে পাশে ইতি বসে আছে। আয়ান চমকে যায় আর হুট করে দাঁড়িয়ে বলতে থাকে। আরে আপনি এখানে কি করছেন? কেন, আমি কি এখানে আসতে পারি না নাকি? না মানে আসতে পারেন, তবে আমার পাশে বসেছেন যে। আমার ইচ্ছে, আমি কোথায় বসবো? আচ্ছা বসেন তাহলে। এ বলে আয়ান নিজেই বই খাতাগুলো ব্যাগে ভরে পেছনের বেঞ্চে যেয়ে বসতে লাগলো। তখন ইতিও তার সাথে সাথে পেছনে চলে গেল। কি সমস্যা আপনার? আমার পেছন পেছন আসছেন কেন? আমি তোর পেছনে কখন আসলাম? আমার যেখানে ইচ্ছে হচ্ছে সেখানেই তো বসছি। তাহলে আমার থেকে দূরে যেয়ে বসেন। না, আমি তো তোর কাছেই বসবো। কি চাই আপনার? আমাকে এত বিরক্ত করছেন কেন? তুই বিরক্ত না হলেই তো হয়। বিরক্ত না হয়ে কই যাব? আমার তো এসব বিরক্তই লাগছে। আমি তো তোর সাথে এমনই করব, যতই বিরক্ত হো আর না হো। প্লিজ আমাকে শান্তিতে থাকতে দিন। আমি কি করেছি তোকে? তোর পাশে এসে বসা কি অপরাধ নাকি? ক্লাসের সবাই কি ভাববে? কে কি ভাবলো সব সময় এইসব নিয়ে পড়ে থাকিস নাকি? এর মধ্যে ক্লাসে রাহাত এসে হাজির। রাহাত ইতিকে দেখে বলল, আরে আপু, আপনি আমাদের ক্লাসে? কেন, তোমাদের ক্লাসে আসা নিষেধ নাকি? আরে না, নিষেধ হবে কেন? আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। ক্লাসে অনেক মেয়ে আয়ানের উপর ক্রাশ খেয়ে বসে আছে। ক্রাশ খাবেই বা না কেন? আয়ান দেখতে বেশ হ্যান্ডসাম, উচ্চতা একদম পারফেক্ট, আর বডি পুরোই নায়কের মতো। আর লম্বা ছেলে দেখলে মেয়েরা এমনি পাগল হয়ে যায়। এমনকি আয়ান ইতি থেকেও বেশ লম্বা। ইতি আয়ানের সিনিয়র হলেই ইতি আয়ানের বুক বরাবর পড়ে। ইতিকে আয়ানের পাশে দেখে অনেক মেয়েই জেলাস, আর ইতি সেটা খুব ভালো করে বুঝতেও পারে। ইতিও কম না, মেয়েগুলোকে মুখ বেঞ্চি মেরে চলে যায়। মেয়েগুলো শুধু নাক ফুলায়। ক্লাস শুরু হয়ে যায় আবার। আর জানালার সামনে ইতি দাঁড়িয়ে থাকে, হাতে চকলেট খাচ্ছে আর আয়ানকে দেখছে।
আর খেয়াল করছে কোন কোন মেয়ে আয়নের দিকে তাকাচ্ছে। ক্লাসের মধ্যে রাহাত জানালার দিকে তাকিয়ে দেখে ইতি বাইরে দাঁড়ানো। রাহাত আয়নকে ধাক্কা দিয়ে বলে, কিরে দেখ বাহিরে তাকা। কেন, বাহিরে কি মধু? মধু না, তবে তোর প্রেমিকা দাঁড়িয়ে আছে। কী সব বলছিস? আমি শিওর সে তোকে পছন্দ করে। দূর, কী সব বকছিস? রাহাতের কথা শুনে আয়ন বুঝে যায় রাহাত ইতির কথা বলেছে। তাই আয়ন আর ঘুরে জানালার বাইরে তাকায় না, তবে তার মনে অনেক নাড়া দেয় বাইরে ঘুরে তাকানোর। শেষমেশ যখন ইতি একটু ঘুরে দাঁড়ায় তখন আয়ান জানালার বাইরে তাকিয়ে দেখে ইতি আছে নাকি। সে দেখে ইতি ঘুরে আছে আর চকলেট খাচ্ছে। ইতি আবার এদিকে ঘুরতে না ঘুরতেই তাড়াহুড়ো করে আয়ানের সামনে ঘুরে যায়। অনেকক্ষণ পর যখন ক্লাস শেষ হয় আয়ান বাইরে আসে আর পেছন পেছন ইতিও যায়। তার সাথে ইতি আর কথা বাড়ায় না, আয়ানও কিছু বলে না। আয়ান চুপচাপ কলেজের বাইরে যেতে থাকে। এই যে তুই কি বোবা কথা বলিস না, কিছু করিস না, আস্তে একটা রোবট হয়ে থাকিস। হ্যাঁ, তাতে আপনার কি? সাবধানে কথা বল, তোর বড় হই। বয়সে বড় হলে আমার হাইটে তো আপনি পিচ্চি বাচ্চা, আর দেখেন পিচ্চি বাচ্চাদের মতো চকলেটও খাচ্ছেন। আয়নের মুখে এসব কথা শুনে ইতি নিজের হাতে চকলেট আয়নকে ধরিয়ে দিয়ে বলে, কে বলেছে চকলেট শুধু বাচ্চারা খায়, আর চকলেট খেলে মন ভালো থাকে তাই খাই? এর মানে এই না যে আমি বাচ্চা। কে জানে আপনি কি? মানে কি, কি বলতে চাইছিস কিন্তু বলছিস না? কি বলতে চাইবো আর? আমার তো আপনাকে কিছুই বলার নেই। বলার ইচ্ছে থাকলে তো বলবি। আয়ান একটু আর চোখে 2 মিনিট ইতির দিকে তাকিয়ে থাকলো, কিছু বলল না। চুপচাপ বাইক নিয়ে বাসায় চলে গেল। ইতিও কিছু বলল না, সোজা গেল বাসায়। ফ্রেশ হয়ে রুমে গিয়ে ভাবতে লাগলো কিভাবে আয়ানকে ফাঁসানো যায়। দিন যায় আয়ানের প্রতি মায়া বাড়ছে। তার আগে কখনো এমন হয়নি। তার সাথে আর আজকেও নাম্বারটা নেওয়া হলো না। আর আয়ান তো তার দিকে ঘুরেও তাকায় না একবার। হঠাৎ ছোট বোন তিথি রুমে আসলে ইতি গুটিসুটি হয়ে বসে। আপু চলো না বাহিরে ঘুরতে যাই, বাবা বাহিরে নিয়ে যায় না, তুমি চলো। কলেজ থেকে এসেছি, ফ্রেশ হয়ে মাত্র বসলাম আর তোর বায়না শুরু। প্রতিদিন তো বায়না করি না আপু, প্লিজ চলো না। যেতে পারবো না কোথাও, ভালো লাগছে না আমার। আর তোর কি পড়াশোনা নেই? আজ স্কুলে গেলি না যে? আজ মাথা ব্যথা ছিল তাই যাইনি। হ্যাঁ, খুব জানি এসব বাহানা। স্কুলে পড়তে সময় সবাই এসব বাহানাই দেয়। বাহানা না আপু, চলো না প্লিজ ঘুরতে যাই। এখন তোর মাথা ব্যথা নেই? না আপু, এখন নেই, চলে গেছে। বাহ। আপু প্লিজ চলো না, এমন করো কেন? একটু ঘুরতেই তো চাই, প্লিজ আপু প্লিজ। উফ, আচ্ছা তৈরি হয়ে নে। আচ্ছা আপু, তোমার ফোনটা দাও না, আমি আর বান্ধবী রামিসাকে কল করব, ও আমাদের সাথে যাবে। বাহ, সাথে বান্ধবীকেও নিবি? হ্যাঁ আপু, ওই আমার বেস্ট ফ্রেন্ড। ভালো তো। আচ্ছা নে ফোন, আমি গোসলে যাচ্ছি, কথা বলে ফোন চার্জ দিস। আচ্ছা আপু। রীতি রামিসাকে কল করে। আসলে রামিসা হচ্ছে আয়ানের ছোট বোন। তিথি আর রামিসা একই স্কুলে একই ক্লাসে পড়ে, আর তারা দুইজন অনেক ভালো বান্ধবী। যেহেতু রামিসার তিথি কেউই কোনো ফোন ইউজ করে না, তাই রামিসা তার ভাইয়ের নাম্বার অর্থাৎ আয়ানের নাম্বার তিথিকে দিয়েছিল, আর সেই নাম্বারে তিথি কল করে। কল রিসিভ করে আয়ান। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আয়ান বুঝতে পারলো এক পিচ্ছি মেয়ের ভয়েস, তাই আয়ান জিজ্ঞেস করলো, কে তুমি? কোথা থেকে কল করেছো? ভাইয়া আমি রামেশের বান্ধবী, ওকে একটু ফোনটা দিবেন? ও আচ্ছা, রামিসার বান্ধবী। আচ্ছা, আমি ওকে দিচ্ছি, ওয়েট। আয়ান রামিসাকে ডেকে পাঠায় আর ফোন হাতে ধরিয়ে দিয়ে পরে রামিসা আর তিথি কথা বলে। কেমন আছো বান্ধবী? ভালো আছি। তুমি আমাকে কল করলে যে তিথি? আজ স্কুলে যাইনি, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। জানো, আজ আমি স্কুলে যাইনি। তাই নাকি? কেন? আজ ভালো লাগেনি যেতে। ও আচ্ছা, শোনো না, আমি আর আমার আব্বু ঘুরতে যাব, যাবে তুমি আমাদের সাথে? আমার তো যেতে ইচ্ছেই করে, কিন্তু ওই ভাইয়াটা অনুমতি দিবে না। আমি বলে দিই, না হলে আব্বুকে দিয়ে বলাই, ঠিকই যেতে দিবে। আচ্ছা, আমি ভাইয়াকে ফোনটা দিচ্ছি, তুমি বলে দেখো যেতে দেয় কিনা। আচ্ছা। এদিকে আয়ানকে ফোনটা হাতে ধরিয়ে দিয়ে রামিসা বলল, দেখো তো আমার বান্ধবী কি বলে, শোনো। হ্যালো বলতেই তিথি বলল, ভাইয়া আমি একটু ঘুরতে যাব আমার আব্বুকে নিয়ে, প্লিজ আপনি রামিসাকেও আসতে দিন। বাপরে, স্কুলে পড়ুয়া বাচ্চা মেয়েদের আবার কিসের এত ঘোরা? ভাইয়া প্লিজ ওকে আসতে দিন না, ঘোরা শেষ হলে আপনি ওকে নিয়ে যাবেন, আর না হয় আমি ওকে বাসায় দিয়ে আসবো। আয়ান মনে মনে ভাবতে লাগলো আর কি বলার আছে, বাচ্চা মেয়েদের মুখের উপর নাও করতে পারি না, এটাই তো বয়স তাদের মজা করার। আর আয়ান ছোট বাচ্চাদের কথা ফেলতে পারে না কখনো। আয়ান রামিসার সব ইচ্ছা পূরণ করে, সব কথা শুনে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি রামিসাকে নিয়ে আসবনি তোমাদের বাসা থেকে। ধন্যবাদ ভাইয়া। রামিসা শুনে তো বেশ খুশি। এরপরে রামিসাকে আয়ান তিথির বাসায় নিচে নামিয়ে দিয়ে আসে।
আয়ানকে বিদায় জানিয়ে রামিসা তিথির বাসায় যায়। তারপর আয়ান চলে যায় বাবার অফিসে। আর এদিকে ইতি, তিথি আর রামিসা ঘুরতে যায়। ইতি রামিসাকে নিজের বোনের মতো কেয়ার করে, আর তারা অনেক অনেক মজা করে সারাদিন। আমাদের সাথে ভাইয়া আসলেও আরো মজা হতো। তাহলে ভাইয়াকে নিয়ে আসতা। ভাইয়া ঘুরোঘুরি করতে তেমন একটা পছন্দ করে না। ঘুরতে কার না ভালো লাগে? তোর ভাইয়া কি কোনো রোবট নাকি? রোবটের মতোই সারাদিন শুধু কাজ নিয়েই পড়ে থাকে। আজকে আমরা অনেক মজা করেছি, এখন চলো বাসার দিকে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। রামিসা আরো অদ্ভুত অদ্ভুত কথা বলেছে তার ভাইয়ের ব্যাপারে। তিথি আর ইতি তো হাসতে হাসতে শেষ এগুলো শুনতে শুনতে। আয়ান এরও একটু চিন্তা হচ্ছিল বোনের, তাই ইতির নাম্বারে কল দিল। আয়ান তো আর জানে না এটা ইতির নাম্বার, আর ইতিও জানে না। ইতি তখনই রামিসা দিয়ে নাম্বারটা সেভ করে রেখেছিল। কল আসার পর ইতি রিসিভ করে কিছু বলার আগে আয়ান বলল, আপনাদের কি ঘোরাঘুরি হয়েছে? আমি রামিসাকে নিতে আসতাম। ইতির কেন জানি ভয়েসটা অনেক চেনা চেনা লাগছে। আমরা বাসার দিকে যাচ্ছি, আপনি বাসায় এসে নিয়ে যান। ওকে। এদিকে ইতি আর কিছু বলার আগে আয়ান কল কেটে দেয়। ইতি মনে মনে বলল, ওরে বাবা কি ভাব, কিছু বলার আগে কলটা রেখে দিল। এইভাবে কিছু না বলে কেউ কল কাটে নাকি? আসলে আয়ান এইরকমই কারোর সাথে বাড়িতে তেমন একটা কথা বলে না প্রয়োজন ছাড়া। আয়ান অফিস থেকে বের হয়ে যায় সন্ধ্যার দিকে বাইক নিয়ে। আয়ান রামিসাকে নিতে আসে অতিথিদের বাসায় নিচে, কিন্তু কে জানে এটাই ইতির বাসা। বাসার নিচে নেমে আসে ইতি, তিথি আর রামিসা। হুট করে ইতিকে আয়ান দেখে তো বেশ অবাক, আর ইতিও আশ্চর্য হয়ে যায়। কি ব্যাপার আয়ান? দুজন দুজনের মুখোমুখি অবাক চোখে তাকিয়ে আছে। আয়ান মনে মনে বলে, কি ব্যাপার, যেখানে যায় সেখানে এই মানুষটা টুপকে পড়ে কিভাবে? এখন যদি আবার কিছু আমাকে বলে আমি কি করব, কি উত্তর দিব? আর এটিও বেশ হতভম্ব, কিভাবে কি বলবে বুঝে উঠতে পারছে না। আপনি এখানে? তুই তুই এখানে কি করছিস? আমি তো রামিসাকে নিতে এসেছি। এদিকে রামিসা তার ভাইয়ের দিকে এগিয়ে এসে বলে, আচ্ছা তুমি ইতি আপুকে চেনো? হুম, চিনি। ইতি তো পুরাই অবাক, কিভাবে তার ছোট বোনের বান্ধবীর ভাইয়াই তার ক্রাশটা? তিথি ইতিকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি রামিসার ভাইয়াকে কিভাবে চেনো? ইতি কি জবাব দেবে বুঝতে পারে না। তখনই আয়ান বলে, আমরা বন্ধু, একই কলেজে পড়ি। ও আচ্ছা তাই নাকি? তাহলে তো ভালোই হলো, আমি আর রামিসা ফ্রেন্ড, আয়ন আর ইতি আপুও ফ্রেন্ড। হ্যাঁ অনেক ভালো হয়েছে তাই না? ইতি আর কথা বাড়ালো না। ইতি তো অনেক কিছু বলতে ইচ্ছা করলো, কিন্তু কিছু বলতে পারলো না, যেহেতু সে নিজের বাসায় বাহিরে, তার মধ্যে রামিসা আর তিথিও আছে। আয়ানও কিছু বলল না। রামিসাকে নিয়ে ওদের বিদায় জানিয়ে চলে গেল আয়ান আর রামিসা। আয়ানের তো নিঃশ্বাসে বন্ধ হয়ে গিয়েছিল এদিকে দেখে। যাক বাবা, বাঁচা গেল। ইতি যদি আবার রামিসার সামনে কিছু বলতো তাহলে কি হতো? আজকে যে তোর বান্ধবী আমার নাম্বারে কল করলো, সেটা কার নাম্বার দিয়ে করেছে? ওই যে ইতি আপুর ফোন দিয়ে। বাপ রে। কেন ভাইয়া কি হয়েছে? না কিছু হয়নি। আসলে আয়ান ভাবছে যে এখন তো ইতির কাছে তার নাম্বারও চলে গেল। ইতি যদি কলেজের সাথে সাথে ফোনেও ঝালায় কি হবে? আবার কোনো ঝামেলা পড়লাম নতুন করে। এইসব ভাবতে ভাবতে রামিসা আর আয়ান বাসায় পৌঁছে গেল। ইতি ভাবছে এর জন্যই তখন তার ভয়েসটা এত চেনা চেনা লেগেছে, কারণ এটা আয়ান ছিল। ইতি তো মহা খুশি, কারণ বিনা কষ্টে সে আয়ানের নাম্বার পেয়ে গেছে। কি অবাকের বিষয়, সে তো এটা ভেবেই পাগল হয়ে যাচ্ছিল নাম্বারটা কিভাবে নেবে। যদিও রাহাত থেকে নাম্বার নেওয়া তার জন্য কোনো ব্যাপারই ছিল না। ইতি হাতে ফোন নিয়ে ভাবছিল আয়ানকে কি মেসেজ দেওয়া যায়, কিন্তু তার মাথায় কিছুই আসছে না। এসব ভাবতে ভাবতে হাতে ফোন নিয়ে ঘুমিয়ে পড়ে ইতি। অন্যদিকে আয়ানও ভাবছে এই হয়তো ইতি তাকে মেসেজ বা কল দিবে, কিন্তু অনেক রাত হয়ে গেলেও ইতি তাকে মেসেজ বা কল দেয় না। আর এ কারণে আয়ান বেশ অবাকও হয়। তবে কি করার, মেসেজ না দিলে? আয়ান ইতি থেকে বিরক্ত, তবে ইতির মেসেজেরই অপেক্ষা করছে। কি অদ্ভুত না? রামিসা রাতের খাবার খাচ্ছে, আর আজকে কে কি করে দিচ্ছে সেগুলো তার মাকে বলছে। জানো মা, তিথি আপুর বোন অনেক ভালো, আর দেখতেও অনেক ভালো, আমাকে অনেক আদর করে। তাই নাকি? এখন তো দিন দিন তুইও বড় হয়ে যাচ্ছিস, বান্ধবীদের সাথে নিজেই ঘুরতে চলে যাস। ভালো, তিথির বড় বোন ভাইয়ার ফ্রেন্ড হয়। কি সত্যি নাকি? এই কথা শুনে আয়নার বাবা বলল, তোমার ছেলের দেখি মেয়ে ফ্রেন্ড আছে, আমি আজকে জানলাম। আমিও তো বেশ অবাক হলাম কথাটা শুনে, আমারও বিশ্বাস হচ্ছে না। ওর তো কোনো ফ্রেন্ডই নেই রাহাত ছাড়া। তাহলে তো ভালোই হলো, বান্ধবী বন্ধু থাকা ভালো। তোমার ছেলেটা তো প্রায় কাজ নিয়েই পড়ে থাকে সব সময়,
এই বয়সে কত বোঝায় বয়সটা ঘোরাফেরার মজা করার, কিন্তু না, সে কাজই করবে। ছেলেটা তো তোমার মতো হয়েছে, তাই আগে কাজ তারপর সব কিছু। রামিসা, তুই তাহলে তিথি আর ওর বোনকে আমাদের বাসায় আসতে বলিস। ঠিক আছে। আয়ান একটু ক্লান্ত ছিল, তাই তাড়াতাড়ি সে খেয়ে চলে গিয়েছে। আয়ান যাওয়ার পর রামিসা সব কথা বলেছে। সকালবেলা উঠে সর্বপ্রথমে আয়ান নিজের ফোন চেক করে, কিন্তু দেখে ইতি তাকে কোনো মেসেজই করেনি। তাই সেও আর এসব নিয়ে না ভেবে নাস্তা করতে চলে যায়। মা খেতে দাও। এই নে বাবা, পেট ভরে খাবি কিন্তু। আজকাল খাওয়া দাওয়া কম করিস দেখে শরীরের কি অবস্থা হয়েছে, দেখেছিস একবার? আমি ঠিকই আছি, শুধু তোমার কাছে এমন মনে হয়। হয়েছে, চুপ করো দেখি। আমি সব দেখি কিভাবে মুরগির মতো একটু একটু করে খাস। হায় আল্লাহ, এই কি কথা নিয়ে পড়লে তুমি? তোর চিন্তা হয় বলেই তো বারবার বলি। আচ্ছা, ঠিক মতো খাবো, খুশি? রামিসা বলল কালোর বান্ধবীর বড় বোন নাকি তোরও বান্ধবী হয়। আয়ান মনে মনে বলতে লাগলো, হায় রে, ওই পিচ্ছির পেটে দেখি কোনো কথাই থাকে না। হ্যাঁ মা, আমরা একই কলেজে পড়ি। ও তাই নাকি? তাহলে একদিন বাসায় নিয়ে আসিস কেমন? আরে মা, ওই মেয়ে আমার অত ভালো বান্ধবী না। তো কি হয়েছে, ভালো বান্ধবী বানাই নিবি, বাসায় নিয়ে আসিস ওই মেয়েকে। আমি এমনিও কাল রামিসা বলল ওই মেয়ে নাকি অনেক ভালো, রামিসাকে বোনের মতো যত্ন করেছে। ও তাই নাকি? হ্যাঁ, রামিসা তো তাই বলল। আচ্ছা মা, আমি যাই, কলেজে আমার লেট হয়ে যাবে। আচ্ছা যা, সাবধানে যাস। ওকে, আল্লাহ হাফেজ। আয়ান চলে গেল, আর আয়নের মা টেবিলে সব গুছিয়ে আয়নের বাবা আর বোনের জন্য চা বানাতে গেলেন। আয়নের বাবা বোন মাঝে মাঝে একসাথে নাস্তা করেন, আবার মাঝে মাঝে আয়নের বাবা দেরি করে উঠেন ঘুম থেকে। আয়নের বাবা ঘুম থেকে উঠে এসে বললেন, কি ব্যাপার, আয়ান কোথায়, রামিসা কোথায়? আয়ান তো কলেজে গেল মাত্র, আর রামিসা এখন খেয়ে স্কুলে যাবে। তুমি অফিসে যাওয়ার সময় ওকে নামিয়ে দিয়ে আসবে। তা ঠিক আছে, কিন্তু আয়ান এত তাড়াতাড়ি চলে গেল যে? ঘড়িতে দেখো কয়টা বাজে, ওর কলেজে দেরি হচ্ছিল তাই তোমাকে না বলেই চলে গেছে। আচ্ছা ঠিক আছে, চা নিয়ে আসো, আমার সাথে বসো, তোমার সাথে কথা আছে। আয়নের মা চা নিয়ে এসে আয়নের বাবার কাছে বসলেন। কি বলবে বলো? আমাদের যা কিছু আছে সব তো আয়ান আর রামিসারই। হ্যাঁ ওদেরই তো, কেন, কি হয়েছে? ভাবছি আয়ানকে অফিসের মেন দায়িত্ব দিয়ে দিব। কি বলছো, ছেলেটা এখন পড়াশোনা করে, এত চাপ নিতে পারবে না। আয়ানের অনেক ধৈর্য আর কাজের প্রতি অনেক আগ্রহ, আমি জানি ওই সামলাই নিবে। জানি তো, কিন্তু দেখো গত বছর কি হয়েছিল মনে আছে তোমার? অফিসের চাপের কারণে কেমন অসুস্থ হয়ে গিয়েছিল ছেলেটা, পরীক্ষাটাই দিতে পারেনি, একটা বছর পিছিয়ে গেল ছেলেটার। না, আমি এবার কোনো চাপ ওকে দেব না। গতবার চাপ দিতে চাইনি, কিন্তু তখন ব্যবসায়িক ঝামেলার কারণে এমন হয়েছে। আর আয়ান না থাকলে একা হাতে সব সামলাতেও পারতাম না। আচ্ছা দেখো কি করলে ভালো হয়, আয়ানকে জিজ্ঞেস করে নিও। আচ্ছা, এত কম বয়সে আমার ছেলেটা সব কিছু বুঝে উঠবে, বাবার সাহায্য করবে, আমি ভাবতে পারিনি। ঠিক বলেছ। ও তো একদম ঘোরাঘুরি পছন্দ করে না, তেমন কারোর সাথে কথা বলতে পছন্দ করে না, তাই ভাবলাম ওকে এই দায়িত্বটা দিয়ে দিই। আমি তো ওকে অনেক বলছি বন্ধু বান্ধবকে সময় দিয়ে নিজেকে সময় দিতে, বয়সটা এখন মজা করার, কিন্তু তোমার ছেলে তো শুনে না। তাহলে কাজই করুক, সেটাই ভালো। হুম। আয়নের বাবা কথা শেষ করে অফিসে চলে গেলেন। অন্যদিকে আয়ান কলেজে ক্লাস করছে। ক্লাসের মাঝেও সে তার ফোন চেক করলো, কারণ তার মন বলছে ইতি তাকে মেসেজ করবে। আজ কলেজে আসার পর ইতির সাথে আয়ানের দেখা হয়নি। ইতি থেকে আয়ান অনেক বিরক্ত। অথচ কি এক আজব কথা, এই আয়ানই এই ইতিকে মিস করছে। আয়ান ভাবছে একটু পরে ইতি এসে তাকে জ্বালাবে, কিন্তু ব্রেক টাইমে ইতি আসেনি। আয়ান ক্লাসরুম থেকে বেরিয়ে আশেপাশে দেখতে থাকে, কিন্তু কোথাও ইতি নেই। আয়ান ভাবলো যে একবার ইতির ক্লাসরুমে যাওয়া যাক, আবার ভাবলো যে সে গেলে ইতিকে না ভাববে। ইতি কি না ভাববে, তাই আয়ান রাহাতকে ডাকলো। ওই ইতিহাপুর ক্লাসরুমে যাবি একটু? কেন, ইতিহাপুর ক্লাসরুম দিয়ে তোর কি কাজ? আরে বলদ, ক্লাসরুম দিয়ে কি কোনো কাজ থাকে নাকি? কথার কথা বললাম, কি হয়েছে ওই ক্লাসে, কেন যাবো? দেখ, আমাকে কয়েকদিন ইতিহাপু প্রচুর জ্বালিয়েছে, কিন্তু আজ আমি অবাক, আজ সে আমার আশেপাশেও আসেনি। তুই না আরো বিরক্ত হোস, আবার তুই ইতিহাপুর কথা জিজ্ঞেস করছিস, বুঝলাম না। উফ, এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি তো শুধু জানতে চাইছি যে ইতিহাপু আজকে কলেজে এসেছে কিনা। আচ্ছা, তোর জেনে কি লাভ? তোকে একটা কাজ দিয়েছি আর তুই প্রশ্নের উপর প্রশ্নই করে যাচ্ছিস। আচ্ছা বাবা, যাচ্ছি, দেখে আসছি। জলদি যা,
আর আমাকে এসে জানা। ইসরে, আমি মনে হয় চাকরি নিয়েছি। রাহাত উপরে তল্লায় ইতির ক্লাসরুমে যেয়ে দেখলো ইতি ক্লাসে নেয়। তাই ক্লাসে এরা একজনকে জিজ্ঞেস করার পর জানতে পারলো আজকে ইতি আসেনি। আর মনে মনে বলতে লাগলো, তাই তো বলি আজ ইতি আপু আয়ানকে জ্বালাচ্ছে না কেন। তারপর রাহাত ক্লাসরুমে এসে আয়ানকে বলল, আমি ক্লাসে গিয়েছিলাম, এতে আপু আজকে আসেনি। ও এই ব্যাপার, কেন আসেনি জানিস কিছু? না, এতে আপুর এক বান্ধবী বলল এতে আপু আসেনি, এছাড়া আমি আর কিছু জিজ্ঞেস করিনি। আচ্ছা ঠিক আছে। এদিকে আয়ান ক্লাস শেষ করে বাসায় রওনা দেয়। আজ ইতিকে ছাড়া কলেজটা কেমন যেন ফাঁকা লাগলো তার কাছে। বাসায় যেতে যেতে অনেকবার ভাবলো ইতির নাম্বারে কল করবে কিনা, কিছু আবার হলো কিনা ভেবেও কল করলো না। বাসায় গিয়ে ফ্রেশ না হয়েই মাকে বলতে লাগলো, মা, রামিসা কি বাসায় এসেছে? না আসেনি, ড্রাইভার আনতে যাবে। কেন, কি হয়েছে? ড্রাইভার আঙ্কেলকে না করে দাও, আমি নিজেই যে রামিসাকে নিয়ে আসছি। তুই তো কলেজ থেকে এসে ফ্রেশ হলি না, আজকে তো ড্রাইভার আছে, সেই রামিসাকে নিয়ে আসুক। না মা, আমি আনতে যাব ওকে। যখন আমি বলি যে রামিসাকে নিয়ে আয় স্কুল থেকে, তখন তো যেতে চাস না, আজকে আবার নিজের ইচ্ছায় যেতে চাচ্ছিস। রামিসার নাকি আমার সাথে আসতে ভালো লাগে। আচ্ছা যা। আসলে আয়ান রামিসাকে আনতে যাওয়ায় বাহানার ইতিকে দেখতে যাচ্ছে, কারণ ইতি স্কুল থেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য আসে। এটা তো ওই তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। দিন সে দেখেছে, তবে দেখা কি হবে নাকি হবে না সেটাও নিশ্চিত না। আর ইতির কি হয়েছে কে জানে, কলেজে আসেনি কেন, এইসবও আয়ান ভাবতে লাগলো। কিছুক্ষণের মধ্যে আয়ান পৌঁছে গেল রামিসার স্কুলের সামনে। দেখলো রামিসা আর তিথি একসাথে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়া, তুমি আমাকে নিতে এসেছো? তাহলে কি ভূতে নিতে এসেছে? তুমি না বললো আমাকে নিতে আসবে না? মন চেয়েছে এসেছি, এত প্রশ্ন করিস কেন? আর তিথি, তোমাকে ইতি আপু মানে আর কি ইতি নিতে আসেনি? আজ আপু আসছে না কেন বুঝতেছি না। তোমাকে কি তোমার আপুই নিতে আসে? আপুও নিতে আসে, আবার বাবা ড্রাইভারও পাঠিয়ে দেন। আচ্ছা, একটু অপেক্ষা করি তোমার আপুর জন্য, দেখি আসে কি না। তোমার আপু আসলে তুমি চলে যেও, তারপর না হয় আমরা যাব। আচ্ছা ভাইয়া। অনেকক্ষণ হওয়ার পরও ইতি আসলো না তিথিকে নিতে। তাই আয়ান বলল, আচ্ছা শোনো তিথি, আমি তোমাকে বাসায় দিয়ে আসি। সত্যি ভাইয়া? আচ্ছা তাহলে চলেন। আমরা একসাথে যাব, অনেক মজা হবে। চলো। কিছুক্ষণের মধ্যে তারা তিথির বাসায় পৌঁছে গেল। গিয়ে দেখলো তিথির মা শায়লা বেগম বাইরে। তিথি রামিসা আর আয়ানকে দেখে বললেন, হাই আল্লাহ, তিথি তুমি চলে এসেছো, আমি তোমাকে মাত্রই আনতে যেতাম। তুমি আপু ড্রাইভারকে আমাকে আনতে যাওনি? অনেকক্ষণ অপেক্ষা করেছি, তারপর আমাকে আয়ান ভাইয়া দিয়ে আসলো। শায়লা বেগম আয়ানকে বললেন, ধন্যবাদ বাবা, তুমি আমার মেয়েকে দিতে এসেছো। আরে না আন্টি, এখানে ধন্যবাদের কি আছে? তিথি তো আমার বোনের মতো, আমি কি স্কুলের বাইরে ওকে একা রেখে আসতে পারতাম নাকি? আমি আরো চিন্তা করছিলাম সে তিথিকে কে আনতে যাবে, মেয়েটা ছোট, একা আসতেও পারবে না। আসলে একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম, তাই লেট হয়ে গেছে। কি হয়েছে আন্টি, আমি কোনো সাহায্য করতে পারি? ধন্যবাদ বাবা বলেছো, এই অনেক। আসলে সকাল থেকে ইতির জ্বর, আমি ভেবেছিলাম কমে যাবে, কিন্তু এত জ্বর উঠে গিয়েছিল অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল। ডাক্তার আনতে হয়েছে, এর জন্যই দিদিকে আনতে যেতে দেরি হয়ে গেছে। আয়ানের কথাটা অনেক খারাপ লাগলো। কি বলেন, সে কেমন আছে এখন? ভালো আছে। তোমরা ভেতরে আসো, কথার তালে তোমাদের ভেতরেই ডাকিনি। না আন্টি, সমস্যা নেই। আরে না, তোমরা ভেতরে আসো, ভেতরে এসে বসো। এদিকে আয়ান আর রামিসার ভেতরে যে বসলো। ইতির জ্বর শুনে আয়ান বেশ চিন্তিত হয়ে পড়ল। তার অনেক খারাপ লাগতে শুরু করলো। দুই চোখ যেন শুধু ইতিকেই খুঁজছে। শায়লা বেগম বললেন, তোমরা বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। না আন্টি, আমরা কিছু খাবো না। আরে বসো না প্লিজ, প্রথমবার এসেছো, খালি মুখে আমি তো যেতেই দিব না। শায়লা বেগমের জোরাজোরির জন্য আয়ান আর কথা বাড়ালেন না। শায়লা বেগম হালকা পাতলা নাস্তা তৈরি করার জন্য রান্নাঘরে চলে গেল। তখন তিনি বলল, তোমরা বসো, আমি একটু আপুর সাথে দেখা করে আসছি। এদিকে আয়ানেরও একটু ইতিকে দেখতে ইচ্ছা করছে। আর তার যাওয়া উচিত, যেহেতু মেয়েটা এত বেশি অসুস্থ। তাই আয়ান আরও কোনো কিছু না ভেবেই তিথিকে বলল, কোনটা তোমার আপুর রুম, চলো আমরাও দেখে আসি। ঠিক আছে ভাইয়া, আসেন। এদিকে তিথি ইতির রুমে গেল পিছে পিছে। আয়ন আর রামিসাও গেছে। ইতির অনেক জ্বর, একটু আগেই ডাক্তার দেখে গিয়েছে।
তাই সে কোনো রকম শুয়ে আছে এলোমেলো হয়ে। তিথি ইতির সামনে গিয়ে বলল, আপু ঠিক আছো তুমি? ইতি কোনো রকম নিজের চোখটা একটু খুলে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আয়ান দরজা নক করলো। ইতি আয়ানকে দেখে তো পুরাই অবাক হয়ে গিয়েছে। ইতি মনে মনে ভাবছে সে কি স্বপ্ন দেখছে, কারণ ইতি অনেকক্ষণ যাবৎ আয়ানকেই মনে করছিল। আয়ান আবার দরজার কাছে থেকে বলল, আমি কি আসতে পারি? এদিকে আয়ানের কথায় ইতি ধ্যান ভাঙল। এই তো সত্যি সত্যি আয়ান এসেছে। আসো। ইতি একটু ওঠার চেষ্টা করতে আয়ান তাকে থামিয়ে দিয়ে বলল, ওঠার কোনো প্রয়োজন নেই। ইতি মনে মনে ভাবলো এটাই তো সুযোগ আয়নের সাথে একটু একটু একান্ত সময় কাটানো। তাই তিথি আর রামেশাকে রুমের বাইরে যেতে বলে যেন সে আয়নের সাথে একান্ত কিছু সময় পায়। তিথি আর রামেশা চলে যায় রুম থেকে। তখন ইতি বলে, তুই এখানে? হ্যাঁ, তিথিকে দিতে এসেছিল, পরে আন্টি বলল আপনার নাকি অনেক জ্বর। আমার জ্বর তাই আমাকে দেখতে আসলি নাকি? না মানে ভাবলাম অসুস্থ মানুষ দেখে যাই। হয়েছে, এইভাবেই যদি তুই এসে পড়িস তাহলে আমি প্রতিদিন অসুস্থ হতে চাই। হায় আল্লাহ, এসব বলতে নেই। আজ কলেজেও যেতে পারিনি, আমাকে মিস করিসনি? না মানে আপনাকে কেন মিস করব? হ্যাঁ, তুই তো আমি মরে গেলেও মিস করবি না। আরে এসব কি উল্টাপাল্টা বলছেন? এইসব বলতে হয় না। আচ্ছা যাই হোক, তুই কেমন আছিস? ভালো আছি। আচ্ছা আপনি রেস্ট নেন, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক বেশি অসুস্থ, আপনার রেস্ট নেওয়া উচিত। আয়ান চেয়ার থেকে উঠে যেতে লাগলে ইতি আয়ানের হাত ধরে। আয়ান তো ঘাবড়ে যায়। রীতিমধ্যেই তার মাথায় উল্টাপাল্টা চিন্তায় গ্রাস করে যে ইতির মা বাবা রামেশা তিথি দেখলে কি ভাববে। ইতির হাত অনেক গরম, যেহেতু তার গায়ে জ্বর। কি করছেন? এটা আপনার বাসা, আপনি কি ভুলে গিয়েছেন? আর তিথি বা আপনার মা যদি দেখে ফেলে? মাও নেই, তিথিও নেই, আসলে হাত ছেড়ে দেব। না প্লিজ ছেড়ে দেন হাত, এইভাবে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না। ইস, তুই এত ভয় পাস কেন? আমার বাসা, আমি ভয় পাই না, অথচ তুই ভয় পেয়ে একাকার। আচ্ছা ছাড়েন, আমি যাই। আমি অসুস্থ, অন্তত এখন মানবতার খাতিরে হলেও হাতটা ধরে থাকতে দে। কিন্তু কিন্তু কি? চুপ করে বসে থাক। ইতি তো আয়নের হাত ছাড়ছে না। আয়নের হাত যেন তাপে পুড়ে যাচ্ছে। সে ভালোভাবে বুঝতে পারলো ইতির কি পরিমাণ জ্বর, তাই আর হাত ছাড়ানোর চেষ্টা করলো না। ইতির মা ইতির রুমের দিকে আসছে। নাস্তা নিয়ে শব্দ পেয়ে ইতি আয়নের হাত ছেড়ে দেয়। শায়লা বেগম এসে বললেন, এই নাও বাবা, খাও আর কথা বলো, বেশি কিছু করতে পারিনি। আরে না আন্টি, সমস্যা নেই। আমি বাসার কাজগুলো শেষ করি, তোমার সাথে বসে একটু কথা বলবো, কিন্তু সময়ই পেলাম না। বাবা কিছু মনে করো না, ইতির জ্বরের কারণে সকাল থেকে কোনো কাজ করতে পারিনি। আরে আন্টি কি মনে করব, আপনি কাজ শেষ করেন। ইতির মা চলে গেলেন। ইতি রুম থেকে আয়ান চা খেতে যাবে, তখনই তার ফোনে তার মা কল করলো। কি রে, কই তুই? কোথায় গিয়েছিস? রামেশাকে নিয়ে কতক্ষণ হয়ে গেল, এখনো আসিস না কেন? মা আসছি, আমি রামিসার বান্ধবীর বাসায় এসেছি। রামিসার বান্ধবীর বাসায় কেন? এই তো লম্বা স্টোরি, বাসায় এসে বলবো। আচ্ছা তাড়াতাড়ি আয়, তোর বাবা তোকে অফিসে ডেকেছেন, কি যেন একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আসছি। কলটা রেখে আয়ান বলল, আমি যাই মা, আমাকে বাসায় ডাকছেন। অন্তত চাটা খেয়ে যা। দেরি হয়ে যাবে তো। চা খেতে কি আধা ঘন্টা লাগে নাকি? আজব তো। আচ্ছা খাচ্ছি। তাড়াহুড়ো করে চা খেয়ে নিল আয়ান। আয়ান চা খাচ্ছে আর ইতি তাকে ঘুরে ঘুরে দেখছে। তুই এত মেয়েদের মতো লজ্জা পাস কেন? কই লজ্জা পেলাম। আচ্ছা থাকেন, আমি বাসায় যাই। আচ্ছা সাবধানে যাস। ভালো থাকবেন, বাই। এই বলে আয়ান ইতির রুম থেকে বেরিয়ে রামেশাকে নিয়ে ইতির মাকে বিদায় জানালেন। ইতির মা বললেন, মাত্রই তো আসলে বাবা, আর একটু বসো, তোমার আঙ্কেলের সাথেও দেখা করে যেতে। না আন্টি, আজ সময় নেই, আরেকদিন আসবো, তখন দেখা করে যাব। আপনিও আমাদের বাসায় যাবেন কিন্তু। আচ্ছা অবশ্যই যাব। আয়ান আর রামেশা বাসায় রওনা দিল। বাসায় যাওয়ার সময় আয়ান মনে মনে ভাবতে লাগলো, ভাগ্যের কি পরিহাস, আজ কলেজে ইতি আসেনি ঠিকই, কিন্তু ইতির সাথে তার দেখা হয়েই গেল। যদিও আয়ান ইতির জন্য রামেশাকে স্কুল থেকে নিতে এসেছিল, তবে ইতির সাথে যে দেখাই হবে, ইতির বাসায়ও যাওয়া হবে, এসব তা আয়ান কখনোই ভাবেনি। তবে ইতি অসুস্থ শুনে আয়ানের বেশ অনেকটা খারাপই লেগেছে। ইতিরও খারাপ লেগেছে। আয়ান এত তাড়াতাড়ি চলে গেল, তাই সে তো কল্পনাও করেনি আজকে সে আয়ানকে দেখতে পারবে। বাসায় গিয়ে আয়ান ফ্রেশ হয়ে বাবার অফিসে চলে যায়। আয়ান যাওয়ার পর রামেশাকে আয়ানের মা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোরা আজকে তোর বান্ধবীর বাসায় গিয়েছিলি কেন? আজকে তিথিকে কেউ নিতে আসে নাই, তাই আমরা তিথিকে দিতে গিয়েছিলাম। কি ব্যাপার, ও কি একা একা বাসায় যাবে নাকি? কেউ নিতে আসে নাই কেন? তিথির বোন আছে না, যেটা ভাইয়ের ফ্রেন্ড,
আপু অনেক বেশি অসুস্থ ছিল, তাই আন্টির একটু দেরি হচ্ছিল তিথিকে নিতে আসার জন্য, কিন্তু তার আগেই আমরা চলে যাই তিথিকে নিয়ে। ও আচ্ছা, তাহলে তো ভালো। হুম। তো তোর ওই আপু কেমন আছে এখন? আমি যখন গিয়েছিলাম আপুর অনেক বেশি জ্বর, এখনই তো জানি না। আচ্ছা ঠিক আছে, আমি তোর ভাইকে বলবো নি ফোনটা দিয়ে একটু খোঁজ খবর নিতে। আচ্ছা। কাজের মাঝে মধ্যে আয়নের ইতির কথা খুব মনে পড়ে। কেমন আছে সে? জ্বর কি কমেছে নাকি? তারপর পকেট থেকে নিজের ফোনটা বের করে আয়ন আর কিছু না ভেবে ইতি নাম্বারে কল দেয়। কিছুক্ষণ পর ইতি রিসিভ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইতি আয়নের নাম্বার না দেখে কোনোরকম রিসিভ করে, কেননা তার প্রচুর জ্বর। সে যে ফোনটা দেখবে সেই শক্তিও তার ছিল না। কে বলছেন? ইতির কথা শুনে আয়ন মুচকে হাসতে লাগে। সে তো বেশ অবাক হয় যে ইতি তার ভয়েস চিনতে পারছে না। কিছুক্ষণ চুপ থেকে আয়ান জবাব দেয়। আমি আয়ান। আপনার শরীরের কি অবস্থা? ফোনের ওপার থেকে আয়নের কথা শুনে ইতি তো বেশ অবাক। আয়ান তাকে নিজে কল করেছে, তার তো বিশ্বাসই হচ্ছে না। নিজের গায়ে চিমটি খেয়ে দেখলো যে সে স্বপ্ন দেখছে কিনা। তারপর হেসে বলল, বাহ, আমাকে তুই কল করেছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এখানে বিশ্বাস না করার কি আছে? তুই তো আমাকে দেখলে দৌড়ে পালাস, তাই কল দেওয়ার তো প্রশ্নই আসে না। আচ্ছা যাই হোক, আপনি এখন কেমন আছেন? এখন ভালো আছি, জ্বর অনেকটা কমেছে। কিন্তু কথা শুনে তো মনে হচ্ছে না জ্বর কমেছে। আচ্ছা যাক, দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। ওষুধ খেয়েছি, হয়তো কমে যাবে, কিন্তু দুর্বল লাগছে অনেক। তুই কাল কলেজে আসবি না? কলেজ তো বন্ধ, আপনি জানেন না? কি বলছিস? কেন বন্ধ? কাল যে শুক্রবার আর পরশু যে শনিবার, আপনি কি ভুলে গেছেন? হায় রে, কই যে থাকি আমি, কিভাবে যে ভুলে যাই সবকিছু। আচ্ছা রেস্ট নেন, রাখি। কেউ ফোন দিলে এইটুকু কথা বলে? তাহলে ফোন দিয়ে কি অনেক কথা বলতে হয়? তোর তো মুখ দিয়ে কথাই বের হয় না। আমি বেশি কথা বলি না। এ বলে আয়ান ফোনটা কেটে দিল। ইতি আয়ানকে ফের কল করবে, অমনি ইতি রুমে তার বাবা মা এলেন। মা, এখন তোর শরীর ঠিক আছে? হ্যাঁ বাবা, ঠিক আছে। কত বলি সাবধানে থাকতে, কি দরকারটা ছিল রাতে বৃষ্টিতে ভেজার, হাজার বারণ করার পর? থাক না, মেয়েটা অসুস্থ, আর কথা শুনে ওর মনটা খারাপ করো না। কি করব বলো, তুমি আমার একটা কথাও শোনো না। উফ মা, হয়েছে তো, সেই সকাল থেকে আমাকে শুনিয়ে যাচ্ছ। আচ্ছা হয়েছে মা, মেয়ে থামো তোমরা। আজ তিথিকে স্কুল থেকে কে আনতে গিয়েছিল? ড্রাইভার তো আমার সাথে ছিল। তিথির বান্ধবীর বড় ভাই আজ তিথিকে বাসায় দিয়ে গেছে। ছেলেটা অনেক ভালো, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। যাক ভালো হয়েছে, আমি আরও চিন্তায় পড়ে গিয়েছিলাম। হুম। আচ্ছা ইতি, তুমি রেস্ট নাও, ঠিক মতো ঔষধ খাও, সুস্থ হয়ে যাবে। আচ্ছা বাবা। ইতির বাবা চলে গেলেন। ইতির মা ইতির সাথে একটু বসলেন। ইতির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কথা বলছে। ইতি ভেবেছে তার মা গেলে আয়নকে একটু কল দিয়ে কথা বলবে, কিন্তু ইতি তার মায়ের সাথে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ে। তাই ইতির মা রুমের লাইট অফ করে চলে গেলেন। অন্যদিকে আয়ন বাসায় গিয়ে ক্লান্ত শরীর নিয়েও ইতির কথাই ভাবছে। আয়নের কাছে তার মা আসে। কি রে, খাবি না? খাবার রেডি করেছি, খেতে আয়। আসছি মা। আয়ন খাবার টেবিল খেতে বসেছে, তখন তার মা বলল, আমি শুনলাম তোর বান্ধবী নাকি অনেক বেশি অসুস্থ। হুম। ফোন দিয়ে কি একটু খোঁজ খবর নিয়েছিলি? এখন কি অবস্থা তার? এখন মোটামুটি ভালো আছে। দোয়া করি যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আয়ন খাওয়া শেষ করে ইতির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে ওঠার পর এই সবার আগে ফোন চেক করে যে ইতির কোনো কল বা মেসেজ এসেছে নাকি। ইতি কোনো মেসেজ করেনি, তাই আয়ানও কোনো মেসেজ না দিয়ে বাবার সাথে অফিসে চলে গেল। ইতি প্রায় সুস্থ, জ্বর অনেকটা কমে গেছে। ইতি উঠে রান্নাঘরে তার মাকে সাহায্য করতে যায়। মা, কি কাজ আছে আমাকে বলো, আমি করে দিচ্ছি। সব কাজ প্রায় শেষ, তুই যে রেস্ট নে। না মা, অনেক তো শুয়ে থাকলাম, এখন আর ভালো লাগছে না, আবার শরীরে জ্বরও নেই। আচ্ছা বস তুই, আমি তোর জন্য নাস্তা আনছি। আচ্ছা। ইতি ও তিথুর সাথে বসে। আবু চলো না ছাদে যাই। এখন কেউ ছাদে যায়? নাস্তা খেয়ে চলো যাই, তোমার গাছগুলোতেও তো পানি দেওয়া হয়নি। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা চলো, খেয়ে ছাদে যাই। খাওয়া শেষে ইতি আর তিথি ছাদে যায় এবং ইতি তার গাছে পানি দেয়। একটু দোলনায় ঝুলে এভাবে তার মনটাও ভালো হয়ে যায়। মেঘলা আকাশ। হুট করে ইতির আয়ানের কথা অনেক মনে পড়ে, তাই সে আয়ানকে মেসেজ দেয়। আয়ান কম্পিউটারে কাজ করছিল, তখনই তার ফোনে মেসেজ আসে। আয়ান চেক করে দেখে ইতির মেসেজ। তার মেসেজ পেয়ে আয়ান মৃদু হাসি দেয়। আর ইতি মেসেজে লিখেছে, কেমন আছিস? আয়ান মেসেজের উত্তর না দিয়ে ডিরেক্ট ইতিকে
কল করে। কেমন আছেন আপু? এই যে আপু বলার অভ্যাসটা গেল না। আমি ভালোই আছি, জ্বরও কমে গেছে। তাহলে তো ভালোই। আমার অনেক ভালো লাগে যখন তুই নিজ থেকে আমাকে কল করিস। আপনি অসুস্থ, তাই শরীরের অবস্থা জিজ্ঞেস করার জন্য কল করি। তার মানে অসুস্থ না থাকলে কল করতি না? কি জানি। আচ্ছা বাদ দে, তুই এখন কোথায়? অফিসে আছি। শুক্রবারে কিসের অফিস? না, আজ সবার বন্ধ, আসলে বাবার অনেক কাজ জমে আছে, তাই অফিসে আমি আর বাবাই শুধু এসেছি। ও আচ্ছা, ফ্রি হবি কখন? জানি না শিওর। কেন? তোকে খুব মিস করছি, ভাবলাম দেখা করি। এদিকে ইতির মুখে দেখা করার কথা শুনে আয়ান একটু চুপ হয়ে যায়, কারণ ইতির সামনে গেলেই কেন যেন আয়ান খুব ভয় পায়, কিন্তু এখন আবার ভালোও লাগে। আপনার না জ্বর, কিভাবে দেখা করবেন? জ্বর তো নেই, আর বাহিরে যে একটু দেখা করলে তেমন কিছুই হবে না। ও আচ্ছা। আচ্ছা থাক, দেখা করতে হবে না। আয়ানেরও মন চাইছিল দেখা করতে, তবে ইতি আর আগ্রহ দেখায়নি, তাই আয়ানও কিছু বলেনি। তারপর তারা নর্মালি কথা বলে ফোন কেটে দেয়। এর মধ্যে ইতি সুস্থ হয়ে যায় পুরোপুরি। এর মধ্যে ইতি আর আয়ানের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। পরের দিন দুজনে কলেজে, তাই সেই আগের মতো আজও ইতি আয়ানকে জ্বালায়, তবে আজ আয়ানও মজা নেয়। ইতিকে কিছুই বলে না, সে নিজে ক্লাসরুমে চলে যায়। দুদিন পর ইতির সাথে তার দেখা, ভালোই লাগছে। রাহাত আর অন্যান্য বন্ধুরা আয়ানকে বলতে লাগলো, কিরে আজ দেখি তুই ইতিহাপুর থেকে পালালে না, কি ব্যাপার? পালিয়ে কোনো লাভ হয়, তাই আর পালাই না। এই সেরে, বুঝি তুই ইতিহাপুর জালে ফেসে গেছিস। আয়নের আরেক বন্ধু অন্তর বলতে লাগে, উফ, ক্লাসে আসতে দেরি, তোদের কথা শুরু হতে দেরি না। বুঝি নতুন নতুন প্রেম। তোর এসব কি বকছিস? পাগল হয়ে গেছিস তোরা? পাগল তো তুই হয়েছিস সিনিয়র এক মেয়ের প্রেমে। রাগে আয়ান বলে, সিনিয়র তো কি হয়েছে, ভালোবাসা প্রেম এসব বয়স কোনো ম্যাটার করে না, তোরা চুপ কর। এই কথা শুনে রাহাত অন্তর মুচকি হাসে, মজা করে অনেক। তখনই স্যার ক্লাসে আসলে তারা আর এই বিষয় নিয়ে কথা বলে না। ব্রেক টাইমে ইতি আয়নের কাছে আসে, আয়নকে চকলেট দেয় খেতে। এসব চকলেট বাচ্চারা খায়। কি যে একটা কথা পেয়েছিস, বাচ্চারা কি একা খায়? সবাই খায়। আমি এসব খাই না। তোর রুচির অভাব, তাই খাস না। ও তাই নাকি? আচ্ছা তুই এত চুপচাপ কেন? আর ক্লাস থেকে বাহিরে বের হস নাই, এটা কেমন কথা? আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? এইগুলো আবার কেমন কথা? কি জানি। তোকে দেখি আমার কথা বলা শেখাতে হবে। এদিকে আয়ান আর কিছু না বললেও ইতিও চলে গেল। ধীরে ধীরে আয়ান ইতিকে মেনে নিচ্ছে। ইতির আচরণ থেকে সে আগে বিরক্ত হলেও আজকাল ইতির আচরণে সে হাসে, মজা করে। ছুটির সময় ইতি যখন রিক্সা পাচ্ছিল না, তখন আয়ান নিচ থেকে ইতির সামনে যায় আর বলে, আসেন আপনাকে নামিয়ে দিয়ে আসি। বাপরে, আজকে কোন দিক দিয়ে চাঁদ উঠেছে? চাঁদ তো এখন ওঠেনি, আপনি বসেন আমার বাইকে, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি। না থাক, আমার বাইকে ভয় লাগে। কি? আপনার মতো গুন্ডি মেয়ে আবার ভয়ও পায়? তোর তো সাহস কম না, আমাকে অপমান করিস। আচ্ছা সরি, আমি আস্তে চালাবো বাইক, আপনি ওঠেন। আচ্ছা, জীবনে প্রথম বাইকে উঠেছি, সাবধানে চালাস কিন্তু। ওকে। তারপর আয়ানের বাইকের পেছনে ইতি বসলো। বাইক টান দিতেই ইতি আয়ানকে শক্ত করে ধরলো। আয়ানের অনুভূতি অন্যরকম। আজ পর্যন্ত সে কোনো মেয়ের সাথে কথাও বলেনি, আর বাইকে বসাবে তো দূরের কথা। এই প্রথম ইতি উঠেছে তার বাইকে। তারপর আয়ান ইতিকে বাসায় নামিয়ে দিল। তখন ইতি বলল, ধন্যবাদ তোকে। ওয়েলকাম। আচ্ছা শোন না, তুই আমাকে অন্তত তুমি তো বলতে পারিস। আর আপনি আমাকে তুমি তো বলতে পারেন। আচ্ছা বাবা, আমি এখন থেকে তুমি বলবো। যেহেতু আপনি আমার সিনিয়র, তাই আমি আপনিই বলবো। আচ্ছা ঠিক আছে, তবে আস্তে আস্তে তুমি বলা শিখে নে। এদিকে ইতির সাথে একটু হাসাহাসি করে আয়ান বাসায় চলে গেল। ইতির সাথে এখন আয়ানের ভালোই বন্ধুত্ব হয়েছে। মেসেজে কলে কথা বলা, কলেজে একসাথে যাওয়া আসা, এইভাবে চলে গেল অনেক দিন। ইতি আর আয়ানকে একসাথে দেখে অনেক মেয়েই জেলাস ফিল করে। আয়ান ইতির সাথে মিশতে মিশতে অনেকটা হাসতে শিখেছে। রাহাত বলল, এরকম একটা সিনিয়র আপু যদি আমরা পেতাম কতই না ভালো হতো। তোর মতো ছুটি ঘুরতাম ফিরতাম আর কি। ট্রাই করো, অবশ্যই পাবি। দেখি একটা পটাতে পারি কিনা। ক্লাসের সবাই মোটামুটি আয়ানের সাথে মজাই নেয়, আর এসব গায়ে নেয় না। আজ অনেক দিন পর কলেজে অনুষ্ঠানে আয়নের সব বন্ধু, ইতির সব বন্ধু বান্ধবরা ব্যস্ত। ইতি আজকে শাড়ি পরে এসেছে কলেজের অনুষ্ঠানের জন্য, আর ইতি আজকে মনে মনে চিন্তা করে এসেছে আয়নকে আজকে যেভাবে হোক প্রপোজ করে দিবে। আর দেরি করা যাবে না। ইতি আয়নকে লাইব্রেরিতে ডাকে। আয়ান ইতিকে দেখে বেশ ইমপ্রেস, শাড়ি পরেছে, এত সুন্দর লাগছে মেয়েটাকে। হালকা চোখের নিচে কাজল দিয়েছে, চুলগুলো ছাড়া। আয়ান তাকিয়ে আছে, তো আয়ান ইতির পিছে পিছে লাইব্রেরি রুমে যায়।
যখন লাইব্রেরির রুমে যায় তখন ইতি এসে রুম লক করে দেয়। কি করছেন? লক করলেন কেন রুমটা? পাগল, ভয় পাওয়ার কিছুই নেই। আমি মানে তোমার কোনো ক্ষতি করব না। আপনি মেয়ে হয়ে আমার কি ক্ষতি করবেন? হ্যাঁ, তাও কথা। কিছু বলবেন? হ্যাঁ, অনেক কথাই বলবো। এই বলে ইতি আয়নের অনেকটা কাছে এসে দাঁড়ালো। আয়নের বুক বরাবর ঘেঁষে দাঁড়িয়ে আয়নের কানে কানে বলতে লাগলো। আমি তোকে ভালোবাসি অনেক বেশি। আমি জানতে চাই তুই আমাকে ভালোবাসিস কিনা। ইতির মুখে এই কথা শুনে আয়ন তো বেশ অবাক হয়ে যায়। ইতিকে কি জবাব দিবে সে বুঝতে পারে না। কি বলবো বুঝতেছি না। তোর মন যেটা বলে তুই সেটাই বল। আয়ান কিছু না বলে লাইব্রেরির দরজা খুলে বাইরে চলে যায়। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে শান্ত হয়ে ভাবে যে সে আসলে ইতিকে ভালোবাসে। তবে সে এটাকে বন্ধুত্ব মনে করতেই আয়ান অনেকক্ষণ বাইরে এইসব ভাবে। লাইব্রেরিতে ইতি বসে চিন্তায় পড়ে যায়। সে ভাবে আয়ান রেগে চলে গেছে, আর কখনো তার সাথে যোগাযোগ করবে না। কিন্তু হুট করে আয়ান লাইব্রেরিতে রুমে এসে ইতিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি বুঝতেই পারিনি যে আমি আসলে কি চাই। আপনি যদি আমাকে আজ না বলতেন আপনার মনের কথা, তাহলে আমি নিজেও আমার মনের কথা বুঝতাম না। তাহলে তুই কি চাস? আমিও আপনাকে ভালোবাসি। এ কথা শুনে ইতি খুশিতে আত্মহারা হয়ে যায়। মুচকি হেসে আয়নের চোখের জল মুছে দিয়ে বলে, তুই কি বাচ্চা নাকি? বাচ্চাদের মতন কান্না করিস? জীবনের প্রথম কাউকে ভালোবেসেছি, কান্না তো আসবেই। ইতি আর আয়নের কথার মাঝে আয়নের বাবা আয়নকে কল করে। তুই একটু দ্রুত অফিসে আসতে পারবি, অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। আচ্ছা বাবা, আমি আসছি। আয়ান তার বাবার ফোন কেটেই ইতিকে বলে, বাবার অফিসে যেতে হবে এমার্জেন্সি, আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। না, আমি তিথিকে স্কুল থেকে আনতে যাব। তুই যা অফিসে, সমস্যা নেই। আচ্ছা, আমি আপনাকে কল করব, এখন আমি গেলাম। আচ্ছা যা। তারপর আয়ান ইতিকে বিদায় জানিয়ে চলে যায়। বাবার অফিসে আয়ান চলে যাওয়ার পর ইতির নাম্বারে ইতির মা ফোন করেন। কিরে, কলেজ থেকে কখন আসবি? তাড়াতাড়ি আয় তিথিকে স্কুল থেকে নিয়ে। কেন, এত কিসের তারা? আরে তোর বাবার এক আত্মীয় তোকে আজ দেখতে আসছে, একটু পরেই তারা এসে পড়বে। তুই তাড়াতাড়ি বাসায় এসে রেডি হয়ে নে। মানে কি? কেউ যে আমাকে দেখতে আসছে, তুমি তো আমাকে আগে বলনি। আমিও জানতাম না, তোর বাবা হঠাৎ করে কল দিয়ে বললেন। এটা কেমন কথা? কেমন কথা আমি জানি না, তুই তাড়াতাড়ি বাসায় আয়। ইতি তার মাকে কিছু না বলে ফোনটা কেটে দিল। ইতির উপরে তো আকাশ ভেঙে পড়ল তার মায়ের মুখে এসব কথা শুনে। ইতি একদমই কারো সামনে যেতে চায় না। ইতিকে স্কুল থেকে নিয়ে যে ইতি রাস্তায় অনেকক্ষণ থাকলো। তারপর তার মা তাকে কল করে অনেকবার, কিন্তু ইতি রিসিভ করে না। একটু লেট করে বাসায় যায়। মা রাগে একা কাজ। কিরে, তোর এখন আসার সময় হয়েছে? তোকে না বললাম মেহমান আসবে? তুই কি আমার মান সম্মানের কথা চিন্তা করিস না? সরি মা, দেরি হয়ে গেছে। সরি বললে সব সমাধান হয়ে যায়? মেহমানগুলো কি ভাববে? তারা একটু আগেই চলে গেছে। মেহমানগুলো কতক্ষণ বসে থেকে গেল। এইটা কোন ধরনের আচরণ? আমি তো তোমার থেকে এরকম আচরণ আশা করিনি। মা, আমাকে কি একবার আগে বলেছো কিছু? তুমি আর বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। কেউ দেখতে আসলেই বিয়ে হয়ে যায় না। এই দেখা দেখি আমার পছন্দ না। তুই ইচ্ছা করে দেরি করেছিস, যেটা তুই একদম ঠিক করিস নাই। যা রুমে যা তোর। মানুষগুলোর সামনে অপমান হলাম। তুমি আমার মেয়েকে এভাবে আশকারা দিয়ে মাথায় তুলেছ। থাক, প্রথমবার তো, এই জন্য হয়তো ও ঘাবড়ে দিয়েছে। তারা তো ইতিকে আগেই পছন্দ করে রেখেছে। ওরা আবার কয়েকদিন পর আসবে বিয়ে ঠিক করতে। তুমি ইতিকে বলে দিও। ইতি তো প্রচুর মন খারাপ মায়ের মুখে বকা শুনে, কিন্তু সে তো কাজটা ঠিক করেনি। কিন্তু ইতি মনে মনে ভাবতে লাগলো জীবনে প্রেম শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। আয়নকে আজই প্রপোজ করলাম, আজই কত কি। আয়ন অফিসের কাজে একটু ব্যস্ত হয়ে পড়লো। ইতি ফ্রেশ হয়ে বের হওয়ার পর তার মা তার কাছে এলো। ছেলেরা তোকে আগেই পছন্দ করে রেখেছিল, ছেলেও আমাদের পছন্দ হয়েছে। ছেলে বিয়ে করার পর তোকে ফ্রান্স নিয়ে যাবে, অনেক ভালো পরিবার। আর ছেলে কয়েকদিন পর চলে যাবে, তাই চাচ্ছিল বিয়েটা করে রাখতে। ইতি হতভম্ব হচ্ছে। তা কি তার সাথে আজকে এগুলো? তার চোখ লাল হয়ে যাচ্ছে এসব কথা শুনে। কিরে, কিছু বললি না? আমি এখন পর্যন্ত ছেলেকে দেখি নাই, আমি তাদের ব্যাপারে কিছুই জানি না। আমাকে কি তোমরা পুতুল পেয়েছো নাকি? এটা কোন ধরনের কথা? তোমরা তো সব সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, আর এখন আমাকে বলে আর লাভ কি? আমরা তো চেয়েছিলাম আজকে তুই ছেলের সাথে বসে কথা বলবি, কিন্তু তুই তো আসলি না। এটা থেকে আমাদের দোষ নাকি? আমি এখন বিয়ে করতে পারবো না। কেন করতে পারবি না? আমি এখন পড়াশোনা করতে চাই। আরে বিয়ের পর তো ছেলে ফ্রান্স যাবে, তুই এখানে পড়াশোনা করতে থাকবি, তারপরে নিজের জামাইয়ের কাছে চলে যাবি। তোর বাবার আত্মীয় হয়। এখন আমরা আর কিছু করতে পারবো না।
তোর বাবা কথা দিয়ে ফেলেছে। ইতি আর তর্ক না করে তার মাকে রুম থেকে বের করে দেয়। কি করবে বুঝে উঠতে পারছে না সে। আয়ানকে হারাতে চায় না কোনোভাবে নিজের কান্নাকে কন্ট্রোল করে আয়ানকে কল দিল। কি ব্যাপার, এত তাড়াতাড়ি আমাকে মিস করতেছিলেন? কোথায় তুমি? আয়ান বুঝতে পারলো ইতির গলাটা কেমন যেন ভার হয়ে আছে। হঠাৎ করে ইতির আবার কি হলো, একটু চিন্তায় পড়ে গেল। সব কিছু কি ঠিক আছে? এরকম শোনা যাচ্ছে কেন ভয়েস? আমি তোমার সাথে দেখা করতে চাই এখনই। এখন তো পারবো না, কাজের একটু প্রেশার আছে, কালকে দেখা করি। তুমি বুঝতে পারছো না আমার আজকে দেখা করতে হবে? আয়ান বুঝতে পারলো ইমার্জেন্সি কিছু, না হলে ইতি এত জোর করতো না। বাবার কাছে অনুমতি নিয়ে রেস্টুরেন্টে চলে গেল। আয়ান আসার আগেই ইতি এসে বসে আছে। অনেক কান্না করার ফলে তার চোখ ফুলে গিয়েছে আর লাল হয়ে আছে। আয়ান তো ইতিকে এই অবস্থা থেকে ঘাবড়ে যায়। চঞ্চল মেয়েটা কি রকম চুপচাপ বসে আছে, চোখ লাল করে। নিজের এই অবস্থা করে রেখেছেন কেন? কি হয়েছে? ইতি মাথা উঁচু করে আয়ানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে হুট করে আয়ানকে জড়িয়ে ধরে আয়ান একটু ইতিকে সরিয়ে দেয়, কেননা এটা তো রেস্টুরেন্ট, আশেপাশে অনেক মানুষ আছে। আচ্ছা, তুমি কি আমাকে অনেক বেশি ভালোবাসো? হঠাৎ এই কথা কি হয়েছে? আমাকে বিয়ে করবে? ইতির মুখে কথা শুনে আয়ান একটু অবাক আর মুচকি হাসি দিয়ে বলল, অবশ্যই, আমি তো আর আপনার সাথে টাইম পাস করার জন্য প্রেম করছি না। তাহলে চলো আজকেই বিয়ে করে ফেলি। আয়ান ইতির দিকে তাকিয়ে আছে। কি হলো, হঠাৎ এসব উল্টাপাল্টা কথা বলছে কেন? আমাকে যদি আজকে না বিয়ে করো তাহলে আর আমাকে কখনো পাবে না, এটা আমি তোমাকে বলে দিলাম। মানে কি? বাবা মা আমার আগেই বিয়ে ঠিক করে রেখেছে, এটা আমি আজকে জেনেছি। আমি আপনাকে হারাতে পারবো না, আমাকে কিছুদিন সময় দিন, আমি বাসায় কথা বলে আব্বু আম্মুকে পাঠাচ্ছি। এত সময় আমার কাছে নেই আব্বু। আম্মু যেহেতু বিয়ে ঠিক করে ফেলেছে, তাহলে তোমার ফ্যামিলি আসলেও আমাকে এখানে বিয়ে দিবে না, আমি জানি। তাহলে আজকেই বিয়ে করে ফেলবো, প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি মরেই যাব। আয়ান ইতিকে হারাতে চায় না, আর ইতির কান্নাও তার সহ্য হচ্ছে না। তাই তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নেয়। আয়ান রাহাত আর অন্তকে কল দিয়ে আসতে বলে তারাও তাড়াহুড়া করে চলে আসে। রাহাত তাদের বিয়ের কথা শুনে আকাশ থেকে পড়ে কিভাবে কি হচ্ছে এত তাড়াতাড়ি। যাই হোক, ইতি আর আয়ান বিয়ে করে ফেলে। আর ইতির মা বারবার ইতিকে কল দিয়েছে, কিন্তু ইতি কল রিসিভ করেনি। তাই তার মা চিন্তায় পড়ে গিয়েছে, ইতির বাবাকে বলল, তোমার মেয়েটা কোথায় গেল, এখনো আসছে না। ওই তো আর বাচ্চা না, একটু পরে চলে আসবে। এতগুলো কল দিলাম, কলও রিসিভ করলো না। হঠাৎ বিয়ের কথা শুনে একটু চিন্তায় পড়ে গিয়েছে, একটু পরেই চলে আসবে, চিন্তা কইরো না। আয়ান তো আবেগে কোনো কিছু না ভেবে বিয়ে করে ফেলেছে, কিন্তু এখন তার শরীর কাঁপছে, বাসায় কিভাবে জানাবে। যাই হোক, বুকের মধ্যে অনেক বেশি সাহস নিয়ে সে বাসায় যায়। ড্রয়িং রুমে বসা ছিল আয়ানের মা। আয়ান ইতিকে একা নিয়ে আসার সাহস পায়নি, তাই রাহাতও সাথে এসেছে। আয়ানের মা এই তিনজনকে দেখে জিজ্ঞেস করলো আয়ানকে, কি ব্যাপার, এই মেয়েটাকে আমি তো চিনলাম না। রাহাত আয়ানের মাকে সব কিছু খুলে বলে। আয়ানের মা তো অবাক, তার ছেলে তো কোনো মেয়ের সাথে কথাই বললো না, তার মধ্যে সে বিয়ে করে নিয়ে আসলো, হঠাৎ এটা কিভাবে সম্ভব? এইটা তুই কি করলি? আমাদের একটাবার বলার প্রয়োজন মনে করিসনি নাকি? আমাদের বললে তো আমরা সুন্দর মতোই মেয়েরকে তোকে এনে দিতাম। পুরো মান সম্মানই নষ্ট করে দিলে আমাদের। আন্টি আসলে ওর কোনো দোষ নেই, আমি। ইতি পুরো কথাটা বলার আগেই আয়নের মা রাগে ঝাড়ি দিয়ে বলল, এই মেয়ে, তুমি চুপ থাকো, আমি আমার ছেলের সাথে কথা বলছি। মা, তুমি ওর সাথে এভাবে কথা বলতে পারো না, ও এখন আমার বোন। কি হচ্ছে? হ্যাঁ, বুঝলাম না আমি কিছু। তোর বাবাকে আমি এখনই আসতে বলছি, দেখি কি সমাধান করা যায়। আয়নের বাবা আসার পর সবকিছু জেনে সেও বেশ অবাক, তার ছেলে এরকম কিভাবে করলো। যাই হোক, ছোট বয়সে ওরা করে ফেলেছে আবেগে, এখন চিৎকার চেঁচামেচি করে তো কোনো লাভ নেই, সমাধান বের করতে হবে। মান সম্মান তো সব নষ্ট করেই ফেলেছে, এখন আর কি সমাধান করবা? ইতি মাথা নিচু করে কান্না করছে অনবরত। আয়ান তাকে একটু শান্ত করার চেষ্টা করলো। আয়ানের বাবা ইতি থেকে ওর বাবার নাম্বার নিয়ে কল দিয়ে তাদের আসতে বলল। রাহাত গিয়ে এগিয়ে আসলো। আসার পর সব কিছু শুনে অবাক। ইতির মা এদিকে কষে একটা থাপ্পড় দিয়ে দিল। এই দিন দেখার বাকি ছিল তোর জন্য, তাই না? তোমাকে নিয়ে আমি কত গর্ব করতাম, তুই এটা কি করলি? আমার এত বছরের জমানো সম্মানকে এক নিমিষে শেষ করে দিলি। ওদের বিষয়টা শুধু আমরাই জানি, আর কেউ জানে না। জানাজানি হওয়ার আগে একটা সমাধান করতে হবে। যেটা করার করেই ফেলছে, এটার আর কি সমাধান? দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করে ফেলেছে, আমাদের আর কিছু বলার নেই। তবে বিয়েটা পারিবারিক অনুষ্ঠান করে দিলে ভালো হয়, কেউ জানার আগেই। এই ছোট বেকার ছেলের কাছে বিয়ে দিলে আমি মুখ দেখাবো কিভাবে?
আমি কাকে কাকে জবাব দিব? আমার ছেলে বেকার না, এই বয়সে ওর বাবার বিজনেস দেখাশোনা করে। এ ব্যাপারে আপনারা চিন্তামুক্ত থাকতে পারেন। ঠিক আছে, আজকে তাহলে আমরা ইতিকে নিয়ে যাই। আমরা যাওয়ার পর অনুষ্ঠান করে নিয়ে আসবেন। আমি আমার বউকে কোথাও যেতে দিব না। যেটা করার করছিস, আর একটাও কথা বলবি না। এবার আমরা যেভাবে যেটা বলবো সেটাই হবে। ইতিকে নিয়ে গেল আয়ানের অনেক খারাপ লাগছে তাই। ইতিকে তার বাবা আর কিছুই বলে না, আয়ানকেও তার মা বাবার কিছু বলে নাই। আয়ান রাতে কল দিল ইতিকে, ইতি কল রিসিভ করলো। হ্যালো, হ্যাঁ বলো। বাসায় কি সব কিছু ঠিক আছে আঙ্কেল? আন্টি কিছু বলে নাই তো? না। তাহলে আমার বউটা এত চুপচাপ কেন? ইতি কথাটা শুনে মুচকি হাসি দেয়, আর কথাটা অনেক বেশি ভালো লেগেছে আয়ানের মুখে। আমার অনেক ক্লান্ত, একটু ঘুমাতে চাই। আজকে আমাদের বাসর হওয়ার কথা ছিল, আর আজকে তুমি আমার থেকে দূরে আবার এত তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছ। এত ঝামেলা শুধুমাত্র আমার পাগলামির কারণেই হলো। আরে আজকে চিন্তা বাদ দাও। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি কালকে কথা বলবো। ইতি ভাবছে আয়ান তার আগের মতো নাই, সে তো এখন অনেক কথাই জানে। যাই হোক, বিয়ের ডেট ফিক্স হলো, আস্তে আস্তে শপিংয়ের কাজগুলো কমপ্লিট হয়ে গেল। সব কিছু ঠিকঠাক ভেবেই হলো। বিয়ের অনেক ধুমধামভাবেই হয়েছে। রাহাত অন্তর সবাই আয়ানকে জোর করে তাদের সাথে বসিয়ে রেখেছে, কিন্তু তার তো আর তর্স হয়েছে না বাসার ঘরে যাওয়ার জন্য। ইতি বাসার ঘরে বসে ওয়েট করছে। আয়ান কোনোভাবে বন্ধুদের থেকে ছাড়া পেয়ে রুমে ঢুকলো। আয়ানকে দেখে তো ইতির গলার পানি শুকিয়ে যায়, বুক ধকধক করা শুরু করে দেয়। আয়ান ইতির কাছে বসে তার ঘুমটা উঁচু করে কপালে একটা চুমু দেয়। আসলে বাসর ঘরে কি কথা বলা লাগে আমি জানি না, তবে আমি একটা কথা তোমাকে বলতে চাই। বল। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ইতির চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আয়ান আলতো হাতে পানিটা মুছে দিল। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি, আমাদের এইভাবে পূর্ণতা পাবে আমি চিন্তাও করিনি। আয়ান ইতিকে জড়িয়ে ধরলো শক্ত করে।